হ্যালো, হ্যালো। আচ্ছা, হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকা স্ট্যান্ডে জানাই স্বাগত। সো আজকে আলোর প্রতিফলনের এই লাস্ট শর্ট ক্লাসটা আমরা এমনভাবে ডিজাইন করেছি তোমাদের জন্য সো দ্যাট তোমরা তোমাদের যাদের কিছু, কিছু টপিকে গ্যাপ রয়ে গিয়েছে সেই সকল টপিক যাতে গ্যাপ ক্লিয়ার হয়ে যায়। সেই সাথে তোমরা হয়তো অনেকে বলো না যে ভাইয়া আমি তো সবগুলোই পড়েছি বাট কিছু, কিছু টপিক আছে যেগুলো আমি ভুলে গিয়েছি কিন্তু সেগুলো পরীক্ষায় আসে। সো সেই সকল টপিকও যাতে তোমাদের একটা রিক্যাপ হয়ে যায় সেই জন্য এই ক্লাসটা এবং সেই সাথে এক্সাম হলের জন্য যে সকল ক খ গ ঘ এবং সাথে এমসিকিউ ইম্পর্টেন্ট সেই সকল কিছু পেয়ে যাচ্ছ এই লাস্ট শর্ট আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটির এই ক্লাসটাতে। ঠিক আছে, সো এই ক্লাসটা করার মাধ্যমে এই পুরো ক্লাসটা তুমি করার মাধ্যমে পুরোপুরি পরীক্ষার জন্য 80%-এর উপর বেশি কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো এই ক্লাসটা তুমি যদি একবার করতে পারো পুরোপুরি একাডেমিক ক্লাস সেই সাথে টেস্ট পেপার সলভিং ক্লাস এবং সেই সাথে যদি এই লাস্ট শর্ট রিভিশন ক্লাসটা করে নাও তাহলে হচ্ছে তুমি এই চ্যাপ্টারের পুরোপুরি জিরো থেকে একদম বস হয়ে যাবা এবং এক্সাম হলের জন্য একটা ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে। ঠিক আছে, সো তাহলে চলো শুরু করি আজকের এই আলোর প্রতিফলন চ্যাপ্টারটির লাস্ট শর্ট ক্লাস। আচ্ছা, সো প্রথমে কি আছে দেখো তো ভাইয়া, প্রথমে আছে ক্লাস আউটলাইন, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটাতে আমরা কি কি পড়তে যাচ্ছি। ঠিক আছে, সেই সকল একটা আউটলাইন তোমাদেরকে এখন ভাইয়া বুঝিয়ে দিবে। প্রথমত আমরা যেটা পড়বো কনসেপ্ট রিক্যাপ। আচ্ছা, এই কনসেপ্ট রিক্যাপে কি হয় ভাইয়া? ওকে, দেখো আমাদের এই আলোর প্রতিফলন চ্যাপ্টারটাতে যে সকল কনসেপ্ট আছে, কি বললাম ভাইয়া, যতগুলো কনসেপ্ট আছে সেই সকল কনসেপ্টকে ম্যাপ আকারে, আমি আবার বলছি কি আকারে ভাইয়া, ম্যাপ আকারে পুরো চ্যাপ্টারটাকে আমি সাজিয়ে দিব যাতে করে তোমাদের একটু রিকল হয়ে যায় যে কোন কোন টপিক আসলে এই চ্যাপ্টারটা আছে এবং সেখান থেকে কোন কোন টপিকগুলা আমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে পুরো একটা কনসেপ্ট রিক্যাপ আপনারা করব। এরপর কি করব ভাইয়া, এরপর আমরা করব ক খ ফ্ল্যাশ কার্ড। ওয়ার্ডটা নতুন মনে হচ্ছে না, ফ্ল্যাশ কার্ড। আচ্ছা, এই ফ্ল্যাশ কার্ড পদ্ধতিতে তুমি যদি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সলভ করো সেক্ষেত্রে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন লিখে এবং লিখতে পারার যে প্র্যাকটিসটা সে বেশি ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো এই ফ্ল্যাশ কার্ড মোডে অর্থাৎ অ্যাক্টিভ রিকলিং মাধ্যমে আমরা তোমাকে একটা প্রশ্ন দেখাবো, তুমি সেটা কিছুক্ষণ ভাববা, তুমি যদি জানো উত্তর তাহলে তুমি খাতায় লিখে ফেলবা বা ভেবে রাখবা। এরপর আমি যখন তোমাকে আনসারটা দেখাবো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে তুমি তোমার লেখা উত্তরের সাথে আনসারটা মিলিয়ে দেখবা, যদি মিলে যায় তাহলে তো ভালো, আর যদি না মিলে সেক্ষেত্রে আমাদের এই স্লাইডটা আমরা তোমাকে প্রোভাইড করে দিব, তুমি সেখান থেকে পড়ে নিতে পারবা। ঠিক আছে, ওকে ডান। এরপর আমরা যেটা পড়বো বা যেটা দেখবো সেটা হচ্ছে কি ভাইয়া, টাইপ ওয়াইজ এমসিকিউ। অর্থাৎ এই চ্যাপ্টারটাতে, এই আলোর প্রতিফলন পুরো চ্যাপ্টারটাতে যত টাইপের এমসিকিউ পসিবল সেই সকল টাইপ আমরা এখানে আলোচনা করেছি এবং সেই সকল টাইপের এমসিকিউ আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচে সলভ করব। কীভাবে সলভ করবো ভাইয়া? প্রবলেম সলভিং অ্যাপ্রোচে। ওকে, আচ্ছা, দেন আমরা পড়বো কি এসএসসি 24 এমসিকিউ। অর্থাৎ তোমরা টাইপ ওয়াইজ এমসিকিউ করা শেষ, এবার কি করবো ভাইয়া, এবার এই বছর পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে সকল এমসিকিউ এসেছে সেই সকল এমসিকিউ আমরা এক্সাম হলে তোমরা কিভাবে প্র্যাকটিস করবা ঠিক সেম ওয়েতে, সেম স্ট্র্যাটেজি আমি মেনটেন করে তোমাদেরকে দেখাবো কিভাবে বোর্ড পরীক্ষা এবং বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারো এমসিকিউগুলো। সেই সাথে তোমাদের একটা দুর্দান্ত একটা কি হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এই বোর্ড কোশ্চেনগুলো কিভাবে সলভ করবো ভাইয়া, এক্সাম হল মোডে। ওকে, আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে কি ভাইয়া, টাইপ ওয়াইজ সিকিউ আবার সেইমভাবে। অর্থাৎ এরপর আমরা আমাদের এই পুরো চ্যাপ্টারটাতে যত টাইপের আছে সিকিউ সেই সকল টাইপকে আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচে আবার সলভ করবো সিকিউগুলোকে। ঠিক আছে, সো এটাও গেল কি হিসেবে ভাইয়া, প্রবলেম সলভিং অ্যাপ্রোচে। ওকে, অ্যান্ড দেন লাস্টে কি ভাই, আবার আমরা কিভাবে একটা সিকিউ লিখতে হয় বোর্ড পরীক্ষার খাতায়। ঠিক আছে, সো কিভাবে একটা সিকিউ লিখতে হয় বোর্ড পরীক্ষার খাতায় ঠিক সেম ওয়েতে আমি তোমাদেরকে লিখে দেখাবো যাতে করে তোমরা সেটা কিভাবে লিখতে পারো বোর্ড পরীক্ষার খাতায় লিখতে পারো এবং বাসে যাতে সেটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আলোর প্রতিফলন লাস্ট শর্ট ক্লাসটা এবার।
ওকে, সো প্রথমে কি দেখো ভাইয়া, কনসেপ্ট রিক্যাপ, অর্থাৎ এই স্লাইডে বা এখন আমরা তোমাকে এই পুরো চ্যাপ্টারের যতগুলো কনসেপ্ট আছে সেই সকল কনসেপ্টকে একটা ম্যাপের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তাহলে চলো দেখি। ওকে, সো প্রথমে আচ্ছা, প্রথমে কি লিখলাম ভাইয়া, আলো লিখলাম। কেন লিখলাম বলো তো ভাইয়া? কারণ দেখো আমরা কি পড়ছি ভাইয়া, আলোর প্রতিফলন পড়ছি না? এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া আলোর প্রতিফলন এটা আসলে আসছে কোত্থেকে? আলো থেকে আসছে না? হ্যাঁ ভাইয়া, এটার ফুল কনসেপ্ট হচ্ছে আলো থেকে। তো এই আলোর আরও 4টা কনসেপ্ট আছে, মেজর কনসেপ্ট। সেই মেজর কনসেপ্টগুলো কি কি ভাইয়া? একটা হচ্ছে আমার আলোর শোষণ, একটা হচ্ছে আমার ব্যবহার, আচ্ছা ব্যবহার না লিখে লিখে আলোর প্রকৃতি, এন্ড দেন হচ্ছে কি জানো, আলোর প্রতিফলন, এন্ড লাস্ট আলোর প্রতিসরণ। আচ্ছা ওকে, দেন এবার একটু দেখো তো ভাইয়া, একটু খেয়াল করে দেখবা, এই যে আলোর প্রতিফলন তাই না চলে এসেছে, তার মানে আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাও এই জিনিসটা নিয়ে তাই না, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব। আর এই যে দুটো আছে সেগুলো খুব হালকা পাতলা টপিক, দুটো চ্যাপ্টারেই মিক্স করে দেওয়া হয়েছে তাই না। আচ্ছা, তো আমরা মেইনলি ফোকাস করব কোথায়, এই আলোর প্রতিফলনটাতে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই আলোর প্রতিফলনে কোন কোন টপিক আসলে আছে। ওকে, দেন হচ্ছে আচ্ছা, আমি এটাকে একটু কাজ করি, সেটা হচ্ছে ওয়েট, এটাকে আমি একটু লক করি। ওকে ডান, এবার এটাকে আমি একটু সরিয়ে আনি। হ্যাঁ এবার ঠিক আছে, দেন এটাকে একটু সরাই। হ্যাঁ দেন এটাকে সরাই। দেন এটাকে সরাই। হ্যাঁ, এবার লিখব বিবর্ধন। ওকে, আর কি আছে? আচ্ছা, আর আছে হচ্ছে অনুমিত প্রতিফলন, প্রতিবিম্ব, বিবর্ধন এবং আয়নার ব্যবহার। সো এটা অত ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে ডান। সো এবার দেখো কি কি আছে। প্রতিফলনের সূত্র আছে, যেখানে দুইটা প্রতিফলনের সূত্র আছে তাই না, আমরা জানি আলোর প্রতিফলনের কয়টা সূত্র আছে ভাইয়া, দুটো সূত্র আছে। দেন এরপর কি আছে ভাইয়া, নিয়মিত প্রতিফলন আছে, এরপর অনিয়মিত প্রতিফলন আছে, এরপর প্রতিবিম্ব আছে, এরপর বিবর্ধন আছে, অ্যান্ড দেন আলোর কি ব্যবহার আছে, তাই তো। আচ্ছা, এই সকল কিছু আসলে কোত্থেকে আসছে ভাইয়া, এই সকল কিছু আসছে হচ্ছে আমার এই যে আলোর প্রতিফলনটা থেকে, তাই না। এই সকল কিছু আসছে কোত্থেকে ভাইয়া, আলোর প্রতিফলন থেকে। ওকে ডান। সো এবার দেখি, এবার এই যে সাব টপিকগুলো বের হয়েছে তাই না, এই সাব টপিক থেকে আরও কিছু টপিক আছে, তো সেগুলো কি কি একটু দেখি চলো। সো নিয়মিত প্রতিফলনের মধ্যে আবার আছে আয়না বা দর্পণ, আয়না
এরপর আছে সমতল আয়না বা গলীয় আয়না, সমতল বা গলীয়, গলীয়, ঠিক আছে। আচ্ছা, এই গলীয় মধ্যে আবার দুই প্রকার, উত্তল, অবতল, উত্তল, অবতল। আচ্ছা, আর কি আছে? নিয়মিত প্রতিফলন, এখানে হচ্ছে অনিয়মিত প্রতিফলন। এরপর আয়নার ব্যবহারের মধ্যে আছে কোথায় কোথায় আমরা ব্যবহার করি সেগুলো, টেলিস্কোপ, টেলিস্কোপ, গাড়ি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, এখানে আর লিখছি না। দেন প্রতিবিম্বর ক্ষেত্রে কি কি আছে ভাইয়া? অবাস্তব এবং বাস্তব, অবাস্তব আর হলো কি ভাইয়া? বাস্তব। আর বিবর্ধনের ক্ষেত্রে তেমন কিছু আছে টপিক না? বিবর্ধনের ক্ষেত্রে বিবর্ধনই আছে। ওকে, সো এবার আমরা যদি একটু দেখি, প্রথমত আয়না আছে নিয়মিত প্রতিফলনের আন্ডারে, সেই আয়না আবার দুই প্রকার ভাইয়া। কয় প্রকার? দুই প্রকার, সমতল এবং গলীয় দর্পণ, ঠিক আছে। আবার এই গলীয় দর্পণ দুই প্রকার, কি কি ভাইয়া? উত্তল এবং অবতল দর্পণ। তাহলে লিখলাম উত্তল, সরি, আচ্ছা, উত্তল এবং অবতল, তাই তো? আচ্ছা, আবার এখানে প্রতিবিম্ব কয় প্রকার? দুই প্রকার, একটা অবাস্তব, একটা বাস্তব আর একটা অবাস্তব, তাই তো? আচ্ছা, এরপরে যে ব্যবহারগুলো একটু রাখতে হবে, টেলিস্কোপ, গাড়ি ইত্যাদি, এখানে আরও অনেক আছে, ঠিক আছে, সবগুলো তো আমি ইনক্লুড করিনি এখানে। ওকে, এবার দেখো তাহলে, সো এটাকে যদি একটু সুন্দর করে দিই তোমাদের জন্য, এই যে এখান থেকে একটা অ্যারো আসবে, এখানে একটা অ্যারো আসবে, এখানে একটা অ্যারো আসবে, এখানে একটা অ্যারো আসবে, এখানে একটা অ্যারো আসবে, ওকে। দেন এখানে একটা অ্যারো আসবে ব্যবহার, বাস্তব, অবাস্তব। দেন নিয়মিত প্রতিফলন থেকে আসবে আয়না, সেই আয়না আবার দুই প্রকার, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে গলীয়, ঠিক আছে। দেন উত্তল আর দেন অবতল, ওকে, ডান। তাহলে দেখো পুরো চ্যাপ্টারটার, এই পুরো চ্যাপ্টার আলোটার, একটু ওয়েট, শেষ, আমাদের প্রায় কাজ শেষ, ঠিক আছে। এরপর ভাইয়া তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পুরো জিনিসটা। ওকে, ডান। সো এবার দেখো এই পুরো আলোর প্রতিফলন চ্যাপ্টারটা কোত্থেকে এসেছে এবং আলোর প্রতিফলন চ্যাপ্টারটার মধ্যে কোন কোন টপিক আসলে আছে, সেই সকল টপিক এক নিমিষে ভাইয়া একটা ম্যাপের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদেরকে, ঠিক আছে। সো এই ম্যাপটা যদি তোমরা একবার দেখে নাও, বা স্লাইডটা তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে। তো স্লাইডটা থেকে তোমরা যদি ম্যাপটা একবার দেখে নাও, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারের যত টপিক আছে সকল টপিক একটা ওভারভিউ হয়ে যাবে, এবং সেই সাথে তুমি এটাও বুঝতে পারবা যে এই সবগুলো টপিকের মধ্যে তোমার কোন টপিকটা ভালো করে পড়া আছে এবং কোন টপিকটা আসলে ভালো করে পড়া নেই, যেটা তোমাকে আবার পড়তে হবে, ঠিক আছে। সো দেখো এখানের মধ্যে আমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন টপিকটা বলতে ভাইয়া? এই যে নিয়মিত প্রতিফলন, এই টপিকটা। এখান থেকে আমাদের সমতল আয়না, গলীয় আয়না আসবে, এবং উত্তল দর্পণ এবং অবতল দর্পণের যে রশ্মি চিত্রগুলো আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, তাই না? এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। সেই সাথে বিবর্ধনের কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, তাই না? সো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো, ওকে। তাহলে চলো নেক্সট যাই এবার। ওকে, সো নেক্সট দেখো তোমাদের জন্য আবার আরেকটা জিনিস করে রেখেছি আমি, সেম ম্যাপ বাট আরেকটা, যেখানে এখানে জায়গা হচ্ছিল না তাই বলে। দেখো এই যে আলোর প্রকৃতি, এই আলোর প্রকৃতি থেকে কিছু অংশ এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। তো সেগুলো কি কি দেখো তো? সেগুলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, দেন হচ্ছে গামারে, দেন এক্স রে, দেন দৃশ্যমান আলোর তরঙ্গ, দেন ইনফ্রারেড রশ্মি, দেন রেডিও ওয়েভ, দেন মাইক্রোওয়েভ আরও আছে। সো এই সকল প্রকৃতির আলোগুলো বা এই সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো ডিটেলসে কিছু কিছু আকারে দেওয়া আছে, যেগুলো আমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এগুলো মেনলি কিসের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা আস্তে আস্তে নেক্সট স্লাইডে যাই, চলো। ওকে, এবার আসি আমাদের জ্ঞানমূলক প্রশ্নে, অর্থাৎ আমরা এখন ফ্ল্যাশ কার্ড মোডে যাব, ঠিক আছে। সো এই ফ্ল্যাশ কার্ড মোডে আমরা কিভাবে দেখবো ভাইয়া? এই ফ্ল্যাশ কার্ড মোডে তোমাকে আমি এখন একটা জ্ঞানমূলক প্রশ্ন দেখাবো, তুমি খাতায় লিখবা যে এই জ্ঞানমূলক প্রশ্ন তুমি জানো কি জানো না, জানলে পুরো উত্তরটা লিখে দাও, আর না জানলে একটু পজ করো, আমি তোমাকে একটু পর উত্তর দেখাবো, সেই উত্তরটা দেখে পড়ে নিবা এবং শিখে নিবা, ঠিক আছে। আর সেই সাথে তোমার যদি এখন এই জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন পড়তে ইচ্ছে না করে, সেক্ষেত্রে তুমি এই অংশটা পজ করতে পারো বা স্কিপ করতে পারো, স্কিপ করে নেক্সট তুমি এমসিকিউতে চলে যেতে পারো, ঠিক আছে। সো এটা তোমাদের ইচ্ছা, তোমরা যখন জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পড়বা তখন তুমি চাইলে এটা দেখতে পারো এই অংশটা, ওকে। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য। তাহলে দেখো প্রথম প্রশ্ন,
আলোর প্রতিফলন কাকে বলে, লিখে ফেলো। আলোর প্রতিফলন কাকে বলে লিখে ফেলো, ঠিক আছে। আচ্ছা, তো আলোর প্রতিফলন কাকে বলে বলো তো ভাইয়া, আমি তোমাকে একটু শেয়ার করি, ঠিক আছে। আলো যখন এক মাধ্যম থেকে আসলে অন্য মাধ্যমে যায়, তাই না, এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন কি হয় বলো তো ভাইয়া, তখন তাদের মধ্যে বিভেদ তলা আপতিত হয়, তাই না। বিভেদ তলা আপতিত হওয়ার পর দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই প্রক্রিয়াটাকে বলা হয় আলোর প্রতিফলন, ঠিক আছে। তো এই কথাটা তুমি সুন্দর করে বইয়ের ভাষায় গুছিয়ে লিখবা, ঠিক আছে। তো দেখো উত্তর, এই যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গিয়ে আপতিত হলো, তখন দুই মাধ্যমের বিবর্তন হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এইকে বলে কি, আলোর প্রতিফলন, ঠিক আছে। ওকে, নেক্সট যাচ্ছি তাহলে। নেক্সট দেখো, ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে, লিখে ফেলো। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে লিখে ফেলো। ঠিক আছে, নেক্সট কি ভাইয়া, ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে, এই যে উত্তর দেখো, মিলিয়ে নাও, এই যে, ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, নেক্সট নেক্সট আগাচ্ছি তাহলে। এই যে নেক্সট প্রশ্ন দেখো, লিখো সমতল দর্পণ কি, সমতল দর্পণ কি, লিখে ফেলো। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস দেখো, তোমাদের অনেকের কি আমার কাছে একটা রিকোয়েস্ট আছে, কি জানো, বলো যে তোমরা আমাকে যে ভাইয়া আমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষার হলে লিখে আসে ভালোভাবে, বাট প্রবলেম হয় কি, আমাকে টিচাররা নাম্বার দেয় না, আমি কখনোই এখানে একে এক পাই না, বা আমাকে টিচার এখানে একে দেয়, একে শূন্য দেয়, কেন দেয়, এটার উত্তরটা তোমাকে আমি এখন শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা অনেক সময় করো কি জানো, জ্ঞানমূলক তোমরা যেটা বুঝো, নিজে বুঝো সেটাই লিখে দাও পরীক্ষার খাতায়, এটা কখনো করবে না, ঠিক আছে। কেন করবে না বলছে, কারণ জ্ঞানমূলকের মানে হচ্ছে কি জানো, বইয়ে যেটা দেওয়া আছে, বইয়ে যেই সংখ্যা দেওয়া আছে আমাদেরকে সেই সংখ্যাটাই লিখতে হবে। হ্যাঁ, তুমি সেই সংখ্যাটা মনে রাখার জন্য বা তোমার যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য ভাইয়ারা তোমাকে ওদের মতো করে একটা সংখ্যা তোমাদেরকে বুঝিয়ে দেয়, বাট সেটা কিন্তু তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা না, সেটা তোমার খালি মনে রাখার জন্যই প্রযোজ্য, ঠিক আছে। তো তুমি, আমরা যা বলি সেটা তুমি নিজের মতো করে বুঝে নাও, বুঝে এরপর তুমি বইয়ের যে সংখ্যাটা আছে সেটাকে মুখস্থ করার চেষ্টা করো, ক্লিয়ার। তো তুমি যদি মুখস্থ করে মুখস্থ লাইনটা লিখে দাও, অর্থাৎ বইয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যায় যদি তুমি পরীক্ষার খাতায় লিখো, তখনই তোমাকে স্যার একে এক দিতে বাধ্য হবে, ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে আর কি তোমরা কখনো বলবা যে ভাই একে এক কেন দেয় না, আশা করি এখন থেকে তোমরা এটা বলবা না, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে জ্ঞানমূলকের প্রশ্ন হুবহু বইয়ে যা শিখেছো সংজ্ঞামূলক প্রশ্ন উত্তর তাই যেন পরীক্ষার খাতে লিখে দাও, ঠিক আছে। এই যে উত্তর দেখে নাও। নেক্সট দিলাম, প্রতিবিম্ব কাকে বলে, সে প্রতিবিম্ব কাকে বলে তার উত্তরটা লিখে ফেলো খাতায়। এই যে উত্তর, ওকে। দেন এই প্রশ্ন দেখো, গোলীয় দর্পণের প্রধান ফোকাস কি, এন্ড দেন উত্তর। নেক্সট প্রশ্ন, ফোকাস দূরত্ব কাকে বলে, লিখে ফেলো। আমরা কিন্তু এটা দিয়ে অনেক ম্যাথ করি, তাই না, ফোকাস দূরত্ব দিয়ে, তাই তো। আচ্ছা, লিখে ফেলো, উত্তরটা লিখে ফেলো, এই যে উত্তর, ঠিক আছে। পরেরটা দেখো, গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, এটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ করি, তাই না, যে বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকে তখন আমাদেরকে ফোকাস দূরত্বটা বের করতে হয়, তাই তো, এফ সমান r/2 করে দিই, তাই না। আচ্ছা, লিখে ফেলো, উত্তরটা লিখে ফেলো, এই যে উত্তর, ঠিক আছে। দেন দেখো নেক্সট প্রশ্ন, রৈখিক বিবর্ধন বা বিবর্ধন কাকে বলে, এই যে একটু উত্তর দেখো, এই যে উত্তর, ঠিক আছে, লিখে ফেলো। সেই রৈখিক বিবর্ধন থেকে কিন্তু অনেক অনেক বেশি ম্যাথ আসে আমাদের পরীক্ষায়, ঠিক আছে। সো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো ডিটেলসে, আমরা আগে ফ্ল্যাশ কার্ডটা শেষ করি, ওকে। দেন ওকে, দেন আমরা চলে আসলাম কিসে, আমাদের অনুধাবনমূলক প্রশ্নে, তাই তো। এবার এই অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা তোমাদের আগে শেখাবো, এরপর এখানে যে অনুধাবন প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের সাথে একটু করে আলোচনা করব, বা স্কিপ করে যেতে পারো তোমরা, ঠিক আছে। বাট এটা একটু দেখে যাও যে কিভাবে অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হয় পরীক্ষার খাতায়, ঠিক আছে। দেখো, পরীক্ষার খাতা, সাপোজ ধরো এখন একটা পরীক্ষার খাতা, ঠিক আছে, আমি শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, আমি এখন এখানে অনুধাবনমূলক প্রশ্ন সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। এবং কিভাবে তুমি খাতায় লিখবা
পুরোটা দেখা দিচ্ছি এখানে আমি, ঠিক আছে, যাতে করে তোমাকে টিচার 2 দিতে বাধ্য হয়। ওকে ওকে, একটা প্রশ্ন নিয়ে আমি, চলো সাপোজ ধরো এই প্রশ্নটা নিচ্ছি আমি, যে এক্স এ করার সময় আমরা এক্স এর রশ্মি দেখতে পাই না কেন? ওকে, এখানে অনেক কিছু লিখেছে ভাইয়া, তোমাদের অনেক হয়তো বলতে পারো যে ভাই কিছু তো বুঝিনি, এখন বোঝাচ্ছি। দেখো প্রথমত দেখো একটা জিনিস খেয়াল করো, আমাকে এখানে প্রশ্নে কি বলেছে ভাইয়া, এক্স রে করার সময় আমরা এক্স রে রশ্মি দেখতে পাই না কেন? এটা কি প্রশ্ন ভাইয়া? অনুধাবনমূলক প্রশ্ন না? সো এই অনুধাবনমূলক প্রশ্ন হলেও এটার কিন্তু একটা এক কথায় উত্তর আছে, তাই না? আছে কি নেই তোমরা বলো? আছে? হ্যাঁ আছে। এই এক কথায় উত্তরটাকে তুমি আগে জ্ঞানমূলকে লিখো। তার মানে কি ভাইয়া, এটার যে এক কথায় উত্তর, অর্থাৎ এটার যে স্ট্রেট ফরওয়ার্ড উত্তরটা, যেটা কি কেন দেখতে পাই না, কারণ সেটা আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমার মধ্যে থাকে না বলে আমরা দেখতে পাই না, তাই না? এটা আমার একদম মেইন উত্তর। সেই মেইন উত্তরটাকে আমি কোথায় লিখেছি দেখো, জাস্ট প্রথমে লিখে ফেলছি, প্রথমে লিখে ফেললাম। তার মানে এই অংশটা কি আমার, এটা আমার একটা জ্ঞানমূলক অংশ না? এই পুরোটা দেখো তো, এই পুরোটা একটা কিসের অংশ ভাই? জ্ঞানমূলক অংশ, ঠিক আছে? সো এই যেটা লিখে ফেলেছি, একটু ওয়েট, ওকে ডান। সো দেখো এই যেটা লিখলাম, এটা কি লিখলাম ভাইয়া? জ্ঞানমূলক লিখলাম, তাই তো? এই জ্ঞানমূলকটা আমি লিখে ফেলেছি কারণ আমি এটার এক নাম্বার উত্তর সরি মানে এক কথা উত্তর যেটা সেটা জানি। সো লিখে ফেললাম, শেষ। এরপর স্টেপে তুমি আসো ব্যাখ্যাতে, অর্থাৎ এখন তুমি লিখো যে এটা কেন হয় বা কি কারণে হয়, সেটার ব্যাখ্যাটা কি সেটা তুমি এখানে সামারি করো। তার মানে কি, এবার তুমি তরঙ্গদৈর্ঘ্যের যে সীমাটা আছে, মানে দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের যে রেঞ্জটা আছে সেটা কত সেটা এখানে লিখো। এই যে তরঙ্গদৈর্ঘ্যের ব্যাখ্যা প্লাস দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের মান, সেই সাথে এক্স এর রশ্মির যে তরঙ্গদৈর্ঘ্যের মান সেটাও লিখো। এরপর তুমি লিখো যে এক্স এর তরঙ্গদৈর্ঘ্যের রশ্মির মান যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়ে না, তাই আমরা তাকে চোখে দেখতে পারি না, আমরা শুধু তাদেরকে দেখতে পারি যাদের তরঙ্গদৈর্ঘ্য কি দৃশ্যমান আলোর মধ্যে রয়েছে। শেষ, কনক্লুশন দিয়ে দিলাম। এবার সুতরাং এটা কারণ এটা দেখতে পারি না। তাহলে এটা কি করলাম ভাইয়া? এটা করলাম আমি অনুধাবনমূলকের পার্ট। এই যে এটা মেইনলি আমার কি পার্ট? অনুধাবনমূলক পার্ট বা ব্যাখ্যা পার্ট, তাই তো? লিখো, এটা লিখো, এটা হচ্ছে কি পার্ট? ব্যাখ্যা পার্ট। আর এটা কি পার্ট? জ্ঞান পার্ট, তাই তো? আচ্ছা, তুমি যদি এই পদ্ধতিতে অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখো, তুমি বিশ্বাস করো ভাইয়া, তোমাকে টিচাররা 2 দিতে বাধ্য হবে। আমি এসএসসি পরীক্ষায় বোর্ডে, ঠিক আছে, ফিজিক্সে 98 পেয়েছিলাম। কত পেয়েছিলাম ভাইয়া? 98 পেয়েছিলাম। তো এই 98 কীভাবে পেয়েছিলাম আসলে? আমি কি এমনি এমনি পেয়েছিলাম না। আমি 98 কীভাবে পেয়েছিলাম সেই টিপসগুলাই বা সেই ট্রিক্সগুলাই তোমাদেরকে মাঝে মাঝে শেয়ার করে দিই, ঠিক আছে, যাতে করে তোমরাও একটা ভালো মার্কস তুলতে পারো পরীক্ষা হলে, ঠিক আছে? তো তুমি যখন এইভাবে লিখবা, প্রথমে এই লাইনটা লিখলা না, লিখার পর 2 আঙ্গুল গ্যাপ রাখবা, 2 আঙ্গুল গ্যাপ দিয়ে এখান থেকে 3 আঙ্গুল গ্যাপ দিয়ে শুরু করবা, আর একটা প্যারা শুরু করবা। সো যাতে বোঝা যায় এটা একটা প্যারা, এটা একটা প্যারা। তাহলে টিচার যখন তোমাকে মার্ক করবে, তখন টিচার এভাবে মার্ক করবে যে এটা 1 এন্ড এটা ব্যাখ্যার জন্য 1। তাহলে টোটাল কত হলো ভাইয়া? 2 এ 2। শেষ, বুঝতে পারছি? তাহলে এখন থেকে অনুধাবনমূলক প্রশ্ন কীভাবে লিখবো বুঝতে পারছি। এটা খালি ফিজিক্সের জন্য না ভাইয়া, এটা তুমি সকল সাবজেক্টের জন্য এটা অ্যাপ্লাই করতে পারবা। প্রথমে জ্ঞানমূলক উত্তরটা লিখো, অর্থাৎ মেইন যে উত্তরটা সেটা লিখো, এরপর ব্যাখ্যাতে তুমি আসো। ক্লিয়ার? ওকে ডান।
তাহলে চলো এবার আমরা ফ্ল্যাশ কার্ড মোডে চলে যাই। সো এটার উত্তর, এই যে উত্তর দেখো, এই যে সো এটার উত্তর দেখো, এখানে কিন্তু প্রথমে জ্ঞানমূলক আকারে দিয়েছে বাট প্যারা করে নাই, ঠিক আছে। সো তোমাকে কিন্তু প্যারাটা করতে হবে, মাথায় রাখিও। তুমি যদি প্যারাটা করো সেক্ষেত্রে তোমাকে টিচার নাম্বার বেশি দিবে, মানে 2-এ 2 দিবে, ঠিক আছে। বেশি দিবে বলতে 2-এ তার 3 দিবে না, তাই না, কিন্তু 2-এ 2 অবশ্যই দিবে। ওকে, আচ্ছা, এই যে মেইন ব্যাখ্যা অ্যান্ড দেন এটা হচ্ছে আমার আসল ব্যাখ্যা, সরি নড়ে গিয়েছে, এই যে এই ব্যাখ্যাটা তারপর আমরা পরের প্যারায় লিখবো, যাতে করে আমাদেরকে কি দেয়, 2-এ 2 দেয়। ওকে, ডান, বুঝতে পারছি। চলো নেক্সট প্রশ্নে যাই। সো নেক্সট প্রশ্ন, প্রতিফলক পৃষ্ঠে লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান 0 হয় কেন? ঠিক আছে, সো এটা উত্তরটা লিখে ফেলো। দেখো উত্তরটা তোমরা জানো না, তোমাদের একটু বলি। এই যে দেখো, আমরা জানি কি ভাইয়া, প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান। যেহেতু প্রতিফলক পৃষ্ঠে আপাতিত রশ্মি লম্বভাবে আপতিত হলে আপাতন কোণ 0 ডিগ্রি হয়, তাই দ্বিতীয় সূত্র অনুযায়ী কি জানি আমরা, প্রতিফলন কোণ 0 হবে। তার মানে কি ভাইয়া, একই দিকে ফিরে যাবে, তার মানে আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, এটা তো আমরা জানি। সো আপাতন কোণ যত ডিগ্রিতে হবে প্রতিফলন সেম ডিগ্রিতে হবে, তাই না, শেষ। ওকে, নেক্সট যাই চলো। সো নেক্সট দেখো, লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন? ঠিক আছে, সো লাল আলোতে গাছের পাতা কালো কেন দেখায়, এটার যে 1 নাম্বার উত্তর, মানে জ্ঞানমূলক উত্তর, অর্থাৎ মেইন যে কথাটা সেটা তুমি আগে জ্ঞানে লিখো, এরপর ব্যাখ্যাতে যেও, ঠিক আছে। সো দেখো এটা উত্তর দেখো, এই যে লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখাবে, কারণ সবুজ পাতা সবুজ বাদে সব আলো শোষণ করে নেয়, তাই লাল আলো শোষণ করে নেবে এবং যে কোনো আলো প্রতিফলিত হবে না। তার মানে আমি কি লিখবো সেখানে, আমি লিখবো লাল আলোতে যেহেতু আলো শোষণ করে নেয় এবং প্রতিফলিত হবে না, তাই একে কি দেখায়, কালো দেখায়। এটা লাইনটা প্রথমে লিখবো, এরপর ব্যাখ্যাতে আসবো, ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন দেখো, লাল রঙের সানগ্লাস চোখে দিলে হলুদ রঙের ফুলকে কোন বনে দেখাবে বলো তো? কালো না ভাইয়া বলো, এই যে দেখো, সরি লাল বর্ণ দেখাবে, তাই না। আচ্ছা, এবার কেন, সে কারণটা এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, সিনেমার পর্দা অমসৃণ ও সাদা থাকে কেন, ব্যাখ্যা করো। তো সিনেমার পর্দা অমসৃণ ও সাদা থাকে কেন, ব্যাখ্যা করো। তার আগে তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি ডিরেক্ট উত্তরটা জানো, ডিরেক্ট উত্তরটা এখানে বসিয়ে দাও জ্ঞানমূলকের সেকশনে, বা অমসৃণ কাকে বলে, ঠিক আছে, অমসৃণ প্রতিফলক পৃষ্ঠ কাকে বলে সেটাও চাইলে লিখে দিতে পারো, ঠিক আছে, কারণ ওই ব্যাখ্যাটাই কিন্তু তুমি পরবর্তীতে দিবা। এই যে উত্তর দেখো, যে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটানোর জন্য সিনেমার পর্দা অমসৃণ হয়, ঠিক আছে, বা অমসৃণ করা হয়। তাহলে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন হবে, আবার তথা যত ডিগ্রি কোণে তলা আপতিত হবে ঠিক তত ডিগ্রি কোণে কি হবে, আলোটা প্রতিফলন হবে। একে আমরা কি বলি, নিয়মিত প্রতিফলন, তাই না। তো দেখো বেশি বেশি জায়গায় কি ভালোভাবে দেখা যাবে। তো দেখো অপরদিকে সাদা তল হতে শব্দ না আলো প্রতিফলিত হওয়ার রঙিন ও ঝকঝকে দেখা যায়, এই জন্য সিনেমার পর্দা কি হয়, অমসৃণ ও সাদা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখি চলো। এই যে নেক্সট প্রশ্ন, বাস্তব ও অবাস্তব বিম্বের পার্থক্য লিখো। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে তো আসলে পার্থক্য দিয়েছে, এখন এখানে তো কোনো জ্ঞানমূলক লেখার কোনো সেকশন নেই। হ্যাঁ, এই সকল ক্ষেত্রে খালি খালি এরকম যখন পার্থক্য লিখতে বলবে তখনই খালি তুমি ওই যে ফল বা যে স্টেপটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা তুমি অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। তো তোমাকে এখন কি বলতে হবে, পার্থক্য লিখতে বলছে না, তুমি জাস্ট একটা ছক করো, একটা ছক করো, সুন্দর করে একটা ছক করো। ছক করার পর এখানে একটা ডিভাইডার ক্রিয়েট করো, দেন এখানে লিখো বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব, এখানে লিখো অবাস্তব বিম্ব, এখানে লিখো অবাস্তব বিম্ব। এরপর 1 নাম্বার দাও, এখানে এখানে 1 নাম্বার দাও, প্রথমে লিখো সংজ্ঞা, প্রথমে বাস্তব বিম্ব কাকে বলে সেটা লিখো এখানে, সংজ্ঞা। ওকে, 1 নাম্বার শেষ। 2 নাম্বারে লিখো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, 2 নাম্বার বৈশিষ্ট্য। ওকে, এই যে শেষ। 3 নাম্বারে লিখো ধর্ম, 3 নাম্বারে লিখো কি, ধর্ম, ধর্ম। এন্ড 4 নাম্বারে লিখো উদাহরণ, উদাহরণ, 4 নাম্বারে লিখো উদাহরণ। তো এইটা তুমি ফলো করতে পারো সকল বৈশিষ্ট্যের ক্ষেত্রে, বৈশিষ্ট্য বলছি সকল পার্থক্যের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কয় নম্বর প্রশ্ন ভাইয়া, 2 নম্বর প্রশ্ন না। তো আমি তোমাকে সাজেস্ট করবো 2 নম্বরের প্রশ্ন সবসময় 4টা দেওয়ার জন্য, কয়টা পয়েন্ট দেওয়ার জন্য, 4টা পয়েন্ট। বাট তুমি যদি হয়তো অনেক সময় হয় না, পরীক্ষার হলে আমরা ভুলে যাই পয়েন্ট, 4টার জায়গা তোমার যদি খালি 3টা মনে থাকে তাহলে 3টা দাও, সমস্যা নেই, বাট কখনো 2টা দিও না, ঠিক আছে। 2টা দিলে টিচার মনে করবে তুমি কম জানো, তাই তুমি ইচ্ছা করে 2টা দিয়েছো মনে করবে, ঠিক আছে। তো কখনো 2টা দিবা না, অবশ্যই ম্যাক্সিমাম 4টা দিবে। কয়টা দিবা ভাইয়া, ম্যাক্সিমাম 4টা পয়েন্ট,
4টা পয়েন্ট বা মিনিমাম কয়টা পয়েন্ট 3টা পয়েন্ট, এর কমে দিবাই না, ঠিক আছে? 4টা ম্যাক্সিমাম, মিনিমাম কয়টা হয় 3টা, 2টা হলে একটু সমস্যা হয়, টিচার 2 1 দিতে পারে, ঠিক আছে? আর টিচার যদি ভালো হয় সেক্ষেত্রে হয়তো তোমাকে 2 2 দিতেই পারে, ঠিক আছে? এটা অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে। যাই হোক, নেক্সট দেখি চলো। এই যে দেখো এখানে কয়টা দিয়েছে, 3টা দিয়েছে, ঠিক আছে? ডান, ওকে। নেক্সট দেখো, সো কীভাবে বিম্বের পার্শ্ব পরিবর্তন রোধ করা যায়, লিখে ফেলো, এক কথায় উত্তরটা আগে লিখো, এরপর ব্যাখ্যাতে যাও, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখি চলো, এই যে উত্তরটা দেখে নাও। অ্যান্ড নেক্সট, ওকে, সমতল দর্পণে এর বিম্বের পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না কেন, ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা করে ফেলো। ওকে, নেক্সট প্রশ্ন আসে, উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন, ব্যাখ্যা করো। সো প্রথমে ব্যাখ্যা করার আগে এটা বলতে পারো যে অপসারী আয়না কাকে বলে, এরপর তুমি ব্যাখ্যায় লিখে দাও যে কেন বলা হয় না, কারণ ডট 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 ডট। ক্লিয়ার? পারবো? ওকে, দেখো উত্তরটা দেখে নাও। এই যে দেখো, যে কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তবে তাকে উত্তল আয়না বলে। উত্তল আয়নার প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে প্রতিফলনের পর অপসারী গুচ্ছে পরিণত করে, তাই উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয়। তার মানে কি, তারা একগুচ্ছ আলোক রশ্মিকে পরিণত করে বিধায়, সকল আলোক রশ্মিকে একগুচ্ছ আলোক রশ্মি পরিণত করে বিধায় তাকে আমরা কি বলি ভাইয়া, আমরা তাকে বলি অপসারী আয়না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, উত্তল দর্পণে বাস্তব বিম্ব গঠন সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। সেম টাইপের প্রশ্ন, তাহলে আবার আমি কি লিখবো, কেন সম্ভব নয় তার উত্তরটা লিখে দিব, এরপর তাকে ব্যাখ্যা করব। ক্লিয়ার ভাইয়া? পারবো? ওকে। ওকে, তাহলে চলো নেক্সট প্রশ্ন যাই। এই যে দেখো এবার, স্পর্শ না করে কিভাবে দর্পণ শনাক্ত করা যায়। সো স্পর্শ না করে কিভাবে দর্পণ শনাক্ত করা যায়, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এটাকে আমি একটা স্টার দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন, এটা তোমরা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো উত্তরটা দেখে নাও। এই যে দেখো, লেন্স স্পর্শ না করেও লেন্স অবতল, উত্তল না সমতল তা চিহ্নিত করা যায়। এক্ষেত্রে কিছু পরীক্ষা আমাদের করতে হয়, কি যেমন কোনো লেন্সের পিছনে একবারে নিকট একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে যদি গঠিত সোজা বিম্ব লক্ষ্যবস্তু হচ্ছে বড় হয়, তার মানে কি আমার আঙ্গুলটা যদি কি হয়, বড় দেখায় যায়, আমার আঙ্গুল যদি বড় দেখা যায় তাহলে সেটা কি হবে ভাই, উত্তল লেন্স হবে। তার মানে উত্তল লেন্স চিনার উপায় কি, কোনো একটা লেন্স তার পিছনে যদি আমি আমার আঙ্গুলটাকে দেখি এইভাবে, তাহলে আমি আমার আঙ্গুলটাকে অনেক বড় দেখবো। আসলে কি আমার আঙ্গুলটাকে অত বড় না, তার মানে এটি কি লেন্স, উত্তল লেন্স। ওকে, তাহলে এবার দেখো যদি বিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায় কি হয়, ছোট হয়, তার মানে কি আমার যে আঙ্গুল সেটা হচ্ছে যদি ছোট আঙ্গুল দেখায় আমাকে বিম্বে, তাহলে কি হবে সেটা, অবতল লেন্স। কি হবে ভাইয়া, অবতল লেন্স হবে। ক্লিয়ার? ডান। নেক্সট প্রশ্ন দেখো, সেলুনের সমতল দর্পণ ব্যবহার করায় কেন, এটা তোমরা অনেকে হয়তো দেখে থাকবা, আমরা যখন চুল কাটতে যাই তখন কিন্তু আমাদেরকে চুল কাটানোর শেষে আমাদেরকে নাপিতরা কি করে, একটা আয়না আমাদের পিছনে এনে ধরা না এভাবে, যে দেখো চুল ঠিক আছে কিনা সব কিছু, তাই না, পিছনে কাট ঠিক আছে কিনা। তো ওখানে আমরা সমতল দর্পণ কেন ব্যবহার করি, দেখো তো। এই যে দেখো, আমরা সামনেও পিছনে সমতল দর্পণ দেখতে পাই, সামনে দর্পণের মাথার সম্মুখ ভাগের ও পিছনের দর্পণের মাথা পেছনের অংশ প্রতিবিম্ব গঠিত হয়। পিছনের দর্পণের প্রতিবিম্ব সামনের দর্পণের জন্য অবাস্তব বস্তু হিসেবে কাজ করে, সামনের দর্পণে পুনরায় প্রতিবিম্ব গঠিত হয়, ফলে সামনের দর্পণে আমরা মাথার পিছনে অংশও দেখতে পাই। এই জন্য সেলুনের সমতল দর্পণ কি হয়, ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে, ডান। সো নেক্সট দেখি চলো, দাঁতের চিকিৎসায় অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়, লিখে ফেলো। এই যে উত্তর দেখো, দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণকে দাঁতের খুব নিকটে ধরেন যাতে দর্পণে দাঁতের একটি অবাস্তব ও বিবর্তিত প্রতিবিম্ব গঠিত। তার মানে দাঁত তো খুব ছোট, তাই না ভাইয়া? এখন দাঁতটাকে আমাদের তো যখন ডাক্তাররা চেক আপ করে বা কিছু একটা করবে তখন দাঁতটাকে একটু বড় দেখতে হবে, মানে তার জন্য সুবিধা হয় না, কারণ ওখানে তো হাত পৌঁছাবে না পুরোপুরিভাবে। সো তখন কী করতে হয়, একটা দর্পণ আমরা ওখানে রাখি বা ব্যবহার করে ডাক্তাররা, কারণ যাতে করে ওই দাঁতটার একটা প্রতিবিম্ব ক্রিয়েট হয় আয়নাটাতে এবং বড় করে ক্রিয়েট হয়, যাতে দাগটা সেটা ভালো করে দেখতে পারে, দেখেই যাতে কি করতে পারে, চেক আপটা করতে পারে। ক্লিয়ার? ওকে। গাড়ির সাইড ভিউ মিরর হিসেবে উত্তল আয়না ব্যবহার করা হয় কেন,
এটা যাদের কার আছে, বাসায় যাদের প্রাইভেট কার আছে তারা কিন্তু ভালোই বলতে পারবে, তাই না? যে আমরা আমাদের যে ড্রাইভাররা থাকে, ড্রাইভাররা কি সাইডের যে মিররটা থাকে সেটা দেখেই কিন্তু বলে দেয় যে পিছনে গাড়ি আসছে কি আসছে না, বা কতটুকু সামনে আছে বা কতটুকু পিছনে আছে, তাই না? সেটা কেন হয়? এই যে উত্তরটা দেখো, গাড়ি চালানোর সময় সবসময় পিছনে কি হচ্ছে সেটা দেখার জন্য সাইড ভিউ মিরর ব্যবহার করেন। উত্তল দর্পণে যেহেতু সোজা ও ছোট প্রতিবিম্ব তৈরি হয়, সেহেতু ছোট একটা উত্তল আয়না দিয়ে গাড়ির চালকের পেছনের বড় একটি জায়গায় দেখতে পারেন, তাই গাড়ির সাইড ভিউ মিরর হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তল আয়না ব্যবহার করা হয়। মনে থাকবে? আচ্ছা, ওকে। সো নেক্সট হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ এমসিকিউ, অর্থাৎ এবার আমরা এই পুরো চ্যাপ্টারের এমসিকিউগুলো আলোচনা করব।